আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই চ্যাপ্টারের একটা শর্ট সামারি করে দিচ্ছি যে এইটা আর কি পড়লে আশা করি এই জিনিসটা আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো সবার আগে হচ্ছে ডেফিনেশন যদি পড়া থাকে তারপর আমি একবার এটা হচ্ছে একটু বলে দিচ্ছি। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ডেফিনেশন হচ্ছে কি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন একটা হচ্ছে প্রসেস। কি প্রসেস? এই প্রসেসের মাধ্যমে কারেন্ট বা ইলেকট্রিসিটি হচ্ছে তৈরি করা হয় এবং একটা কন্ডাক্টরের মধ্যে এটা তৈরি করা হয় এবং এটার চারিদিকে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড থাকে। এই জন্য এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এরপর হচ্ছে ফ্যারাডের ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডের প্রথম ল বলে যখন একটা ওয়েন এভার এ কন্ডাক্টর কাটস ম্যাগনেটিক ফিল্ড বা ফ্লাক্স, তো একটা ম্যাগনেটিক ফিল্ড কাটস মানে হচ্ছে এখানে ওই ম্যাগনেটিক ফিল্ড মানে কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড। তো এই কন্ডাক্টরের মধ্যে যখন ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কন্ডাক্টরটা যাবে, কাটস মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, তো তখন একটা ইএমএফ ইনডিউসড হবে। ইনডিউসডটা মানে ইএমএফ তৈরি হবে এক কথায়, এটা হচ্ছে ইএমএফ ইনডিউসড। তারপরে আসি হচ্ছে আমি সেকেন্ড ল, ফ্যারাডের সেকেন্ড ল। ফ্যারাডের সেকেন্ড ল আমাদের এখানে কি বলছে? ফ্যারাডের সেকেন্ড ল বলছে দি ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু দি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজেস। তার মানে আমার যে ইনডিউস ইএমএফটা হবে সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের যে হার থাকবে মানে পরিবর্তনের হার, সেই পরিবর্তনের হারের সমান হবে। তাহলে এক কথায় আমরা যদি বলতে চাই যে এই ইনডিউসড ইএমএফ হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। তো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা কী হবে? তো এই রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে কি, যে ফ্লাক্সের যে চেঞ্জ হবে সেটা যে আমি টাইম মানে রেট মানে কি হার, হার কাকে দিয়ে আমরা নির্ণয় করি? একটা নির্দিষ্ট সময়ে যে চেঞ্জ অফ ফ্লাক্সটা ঘটবে, তো নির্দিষ্ট সময়ে যে ফ্লাক্সের পরিবর্তন সেটাই হচ্ছে আমার হচ্ছে হার, সেই হার। তো এটাই আমরা এখানে লিখতে পারি চেঞ্জ অফ ফ্লাক্স ডিভাইডেড বাই টাইম। যে ফ্লাক্সটা চেঞ্জ হবে কি করে? ফাইনাল ফ্লাক্স মাইনাস ইনিশিয়াল ফ্লাক্স, মানে ফাইনাল থেকে আমি ইনিশিয়াল দিব, ডিভাইডেড বাই টাইম। তো ফাইনাল ফ্লাক্সকে আমরা ধরছি নাম্বার অফ ফাই টু মাইনাস নাম্বার ইনিশিয়াল ফ্লাক্সকে বলছি নাম্বার অফ ফাই ওয়ান ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এখানে এনটা যদি কমন নিই, ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই টি। তো এখানে অ্যাব্রো থ্যাব্রো কিছু কথা আছে, এটা করার দরকার নাই। মানে এটা হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম যখন ফাই টু মাইনাস ফাই ওয়ান একবারে জিরোর কাছাকাছি যাবে তখন টি টেন্স টু জিরো হবে। তো টি টেন্স টু যখন জিরো হয় তখন আমরা ওটাকে ডিটি লিখতে পারি, আর ফাই টু মাইনাস ফাই ওয়াইকে যখন জিরো হবে তখন সেটাকে আমরা ডি ফাই লিখতে পারি। তাহলে ফাইনালি ইকুয়েশনটা যেটা দাঁড়াবে, ইনডিউসড ইএমএফ সমান সমান সূত্র অনুযায়ী মাইনাস এন ডি ফাই ডিভাইডেড বাই ডিটি ভোল্ট। এটা হচ্ছে আমাদের মনে রাখার বিষয়, এখান থেকে আমাদের ম্যাথ আসবে। তো এটাও যদি করে দেখাতে বলে তাহলে দেখাতে পারো। বলতে পারলো যে ফ্যারাডের সেকেন্ড লটা তুমি প্রুফ করো, তখন কি করবা সেটাই। এবারে লেন্স ল আছে, লেন্স ল এর জাস্ট খালি আমরা এখানে আর কিছু লাগবে না, এখানে বোঝার কিছু নাই, জাস্ট হচ্ছে এটা মনে রাখলেই হবে। এবারে ডিফারেন্স বিটুইন সেলফ ইন্ডাকটেন্স অ্যান্ড হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স মানে কি? সেলফ মানে কি নিজে, আর মিউচুয়াল মানে কি? কারোর সাথে মিউচুয়াল হওয়াকে আমরা বলি মিউচুয়াল, তাই না? মানে কারোর সাথে হচ্ছে আমার পরিচয় থাকলো, সেটা হচ্ছে একটা মিউচুয়াল। কিন্তু সেলফ মানে কি? সব কিছু নিজের মধ্যে করতে হবে। যেমন এ কয়েল মেক্স, মানে এখানে হচ্ছে যার পার্থক্যগুলোর মধ্যে এ কয়েল মেক্স ইনডিউসড ভোল্টেজ ইন ইটসেলফ, তার মানে এই নিজের মধ্যে ইনডিউসড ভোল্টেজটা নেয়, আর এটা হচ্ছে একটা কয়েলের মধ্যেই ঘটে। এবং হচ্ছে এই কয়েলটা কখন ঘটে? তখন এই নিজস্ব মানে একটাই যেহেতু কয়েলে ঘটে, যখন সেই কয়েলটার কারেন্টের মান চেঞ্জ হয় তখনই এই জিনিসটা ঘটে। আর মিউচুয়াল বলতে কি, একটা কয়েল কি করে যে আর একটা কয়েলে ভোল্টেজটাকে রূপান্তর করে, মানে একটা কয়েল আর একটা কয়েলে ভোল্টেজটা নিয়ে যায়। তারপরে এটা হচ্ছে দুইটা কয়েলের মধ্যে হয় এবং এটা তখন হয় যখন প্রথম কয়েলের কারেন্টের মানটা চেঞ্জ হবে। ট্রান্সফরমার কি? ট্রান্সফরমারের জিনিসটা খুবই সোজা। ট্রান্সফরমার হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইসটা মূলত এই মানে এটার যে মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক চেঞ্জ না করে, মানে দুইটা কয়েল এর মধ্যে ঘটে এবং এটা এই মানে এই জিনিসটা কী হয়, এসি ভোল্টেজ ওয়ান লেভেল টু অ্যানাদার ভোল্টেজ। তাহলে একবারে বলতে পারি ট্রান্সফরমার ইজ এ ডিভাইস, মানে একটা হচ্ছে ডিভাইস দ্যাট চেঞ্জেস এসি ভোল্টেজ ফ্রম ওয়ান লেভেল টু অ্যানাদার। মানে একটা হচ্ছে এসি ভোল্টেজটাকে এক লেভেল থেকে অন্য লেভেলে নিয়ে যায় ইউজিং টু কয়েল, মানে দুইটা কয়েল ব্যবহার করে, উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্কর পরিবর্তন না করে। তাহলে তিনটা কথা, একটা হচ্ছে কি এসি ভোল্টেজকে এক লেভেল থেকে অন্য লেভেলে নিয়ে যায়, আর হচ্ছে দুইটা কয়েলের ব্যবহার করে এবং এই জিনিসটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না। জাস্ট তিনটা কথা মনে রাখলে আমি নিজের মতো করেও লিখতে পারবো। এখন আসি বোঝার যে বিষয়টা, মানে আসল যে জিনিসটা কি,
তো এটা অত বড় না, আমি এটা অনেক ইজিভাবে জিপিটি থেকে লিখছি। এটা 2 মার্কের আসলে 2 মার্কের আসতে পারে, 3 মার্কের আসলে এটা স্যার জীবনেও 3 দিবে না, 2 দিবে। তো অত ইজি করে আমি জিনিসটা দিয়েছি। তো একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে ল্যামিনেটেড কোর বলে, অথবা কোর বলে, অথবা আয়রন কোর বলে। একটা ট্রান্সফরমার আমি আঁকাবো, ট্রান্সফরমারের মধ্যে এটা প্রাইমারি সেল থাকে, এটা সেকেন্ডারি সেল থাকে, আর এটা হচ্ছে ট্রান্সফরমার থাকে। তো সবার আগে আমি জিনিসটা একটু বুঝাই যে একটা ট্রান্সফরমারের মূলত মানে কাজ কী বা ওয়ার্কিং প্রিন্সিপালটা কী। তাহলে একটা ট্রান্সফরমার মূলত প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন, এই কথাটা লেখা লাগবে। এই মিউচুয়াল ইন্ডাকশন এর মাধ্যমে আর কি একটা ট্রান্সফরমার চলে। যেমন আমি এখানে বললাম যে মিউচুয়াল ইন্ডাকটেন্স যে জিনিসটা, সেম জিনিসই একটু আগে যেটা বললাম, ওই মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে কি একটা কয়েল থেকে আর একটা কয়েলের মধ্যে যায়। তাহলে এক কথায় দুইটা কয়েলের ব্যবহার হয়, এই জন্য এটাকে মিউচুয়াল ইন্ডাকটেন্স বা মিউচুয়াল ইন্ডাকশন এর প্রিন্সিপাল অনুযায়ী এই জিনিসটা হয়। এখন আমি বলি, যখন একটা ট্রান্সফরমারের কাজ কি, ট্রান্সফরমারের কাজ হচ্ছে কি একটা এসিকে মূলত হচ্ছে এক লেভেল থেকে অন্য লেভেলে নিয়ে যায়। তাহলে এটা একটা লেভেল হলে এটা আর একটা লেভেল। তো এসিকে এক লেভেল থেকে অন্য লেভেলে নিয়ে যাবে ফিক্সড সে একটা ফ্রিকোয়েন্সি, কারণ ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না। এবং আর একটা কাজ হয় কি, এটা দুইটা কয়েলের মধ্যে হয়। তো এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এটা একটা কয়েল। তো এই একটা কয়েল, এই একটা কয়েল, তো দুইটা কয়েলের মধ্যে হয়, ঠিক আছে। তো এখানে যেটা লেখা আছে এটা আমরা পরে পরই, আগে জানি যে এটার মূলত কাজ কি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এইটা একটা ল্যামিনেটেড কোর বলা হয় যে এগুলোকে, আর হচ্ছে এগুলো বা আয়রন কোর বলা হয়। এটা হচ্ছে প্রাইমারি কয়েল, আর এটা হচ্ছে মানে প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, আর এটা একটা ট্রান্সফরমারের। তো ট্রান্সফরমার কি কাজ করে, ট্রান্সফরমার এসি যে ভোল্টেজটা, তো সবার প্রথমে এসি ভোল্টেজটা প্রাইমারি কয়েলে অ্যাপ্লাই হয়। তার মানে প্রাইমারি কয়েলে এসি ভোল্টেজটা অ্যাপ্লাই হয়। অ্যাপ্লাই হওয়ার পর এই যে এসি ভোল্টেজের মানে যেখানে যে ফ্লাক্সগুলো হবে তা, এবং এই এসি ভোল্টেজ মানে যখন আমি এখানে কি করব, যে এটা যখন অ্যাপ্লাই হবে তখন এইটা এখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে। ম্যাগনেটিক ফ্লাক্সটা ল্যামিনেটেড করে যাবে। মানে ম্যাগনেটিক ফ্লাক্সটা কোথায় যাবে, ল্যামিনেটেড কোরের মাধ্যমে গিয়ে, মানে মানে এই যে এই কোরটা থাকবে, কোরের মাধ্যমে গিয়ে এটা যাবে সেকেন্ডারি কয়েলে। তাহলে কাজটা কি, প্রাইমারি কয়েলে যে আমি এসি ভোল্টেজটা উৎপন্ন করব, যে সেই জিনিসটা ল্যামিনেটেড কোরের মাধ্যমে গিয়ে, মানে ল্যামিনেটেড কোরের মাধ্যমে গিয়ে যে ল্যামিনেটেড কোরের মাধ্যমে গিয়ে যে কোথায় যাবে, সেকেন্ডারি কয়েলে যাবে। তো এটা হচ্ছে আমার কি হচ্ছে আমাদের মানে মেইল কথা, প্রথমে কথা। এখন দ্বিতীয় কথা হচ্ছে কি, সেকেন্ডারি কয়েলে মানে যে এই ভোল্টেজটা উৎপন্ন হবে, কারণ এখান থেকে ফ্লাক্সটা যে এখানে এই ভোল্টেজটা উৎপন্ন করবে। তো এই ভোল্টেজটা কী হবে, এটা কোনখান থেকে ট্রান্সফার হবে, অবশ্যই প্রাইমারি থেকে ট্রান্সফার হয়ে যায় সেকেন্ডারিতে ট্রান্সফার হবে। এবং এই দুইটার মধ্যে কোনো প্রকারের ফিজিক্যাল কানেকশন থাকবে না, মানে শারীরিক কোনো কানেকশন থাকবে না, এটা এখান থেকে যায় একবার এখানে পরিণত হবে। তো এটা ছিল বাংলা কথা। ইংরেজি কথা অনুযায়ী আমরা বলি, এ ট্রান্সফরমার ওয়ার্কস অন প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন। এটা তো বলতেই হবে, কারণ মিউচুয়াল ইন্ডাকশন অনুযায়ী কি দুইটা কয়েলের মধ্যে ঘটে। তো এটাই হচ্ছে মেইন কথা, এই জন্য ট্রান্সফরমার ওয়ার্কস অন দ্য মিউচুয়াল ইন্ডাকশন। এটা একটা মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে কাজ করে। ওয়েন এসি ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড টু দি প্রাইমারি কয়েল, যখন একটা এসি ভোল্টেজ প্রাইমারি কয়েলের মধ্যে যখন অ্যাপ্লাই হয়, ইটস ক্রিয়েটস এ চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স ইন দি আয়রন কোর। তার মানে এই জিনিসটা কি করে, একটা ম্যাগনেটিক ফ্লাক্সগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে মানে ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ করে কোথায় গিয়ে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি, মানে হচ্ছে কোথায়, ল্যামিনেটেড কোর, মানে ল্যামিনেটেড বা আয়রন কোর, যে কোনো একটা কোরে গিয়ে কি করে সেটা পরিবর্তন করে। The changing flux passes to the secondary coil and produce an induced voltage. এটা ঠিক করে নিও, এখানে ইনক্লুডেড দিয়ে দিয়েছিলাম, ইনডিউসড ভোল্টেজ ইন ইট। তার মানে এই যে ফ্লাক্সগুলো কোথায় যাবে, সেকেন্ডারি, মানে চেঞ্জিং ফ্লাক্স যেটা পরিবর্তনশীল ফ্লাক্সগুলো আছে সেগুলো সেকেন্ডারি কয়েলে যাবে, এবং সেকেন্ডারি কয়েলের ওখানে গিয়ে একটা ইনডিউসড ভোল্টেজ তৈরি করবে। দিস ইলেকট্রিক এনার্জি মানে এই যে ইলেকট্রিক এনার্জিগুলো থাকবে, এটা ট্রান্সফার হয়েছে কোথা থেকে, প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে। তো বলতে হবে প্রাইমারি টু সেকেন্ডারি কয়েল উইদাউট এনি ফিজিক্যাল কানেকশন। তিনটা লাইন যদি আমি এখানে মুখস্থ করি, বা আমি যদি এই বুঝে বুঝে জিনিসটাকে মুখস্থ করি, তাহলে আমার যদি পরীক্ষার হলে মনেও না থাকে, তাও আমি এই জিনিসটা তখন আমি একটা বানাই, মানে সুন্দর করে আমি জিনিসটাকে লিখতে পারবো। তো ওই জন্য আমি আর কি প্রথমে বাংলা কথাটা বললাম। এবার চলে আসি, গেল তো ওটা হচ্ছে শুধুমাত্র ট্রান্সফরমারের কাজ। এখন অ্যান আইডিয়াল ট্রান্সফরমিটারের কাজ কি, আইডিয়াল বলতে আমরা কি বুঝি, আমরা মূলত আগে ছোটোবেলায় পড়ছিলাম অ্যান আইডিয়াল স্টুডেন্ট বলতে কি বুঝি, মানে সে সব দিক থেকেই মানে পারে বা সব কিছু পারে, সেটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমিটার।
মানে আইডিয়াল ট্রান্সফরমিটার হচ্ছে এমন একটা ট্রান্সফরমিটার হবে যে ট্রান্সফরমিটারের কোনো ইলেকট্রিক লস থাকবে না বা কোনো অপচয় হবে না, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে লিখতে হবে যে অ্যান আইডিয়াল ট্রান্সফরমেটর ইজ এ ট্রান্সফরমার দ্যাট ইলেকট্রিক্যাল লস। এবং এইটার দুইটা জিনিস মনে রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে এটা হচ্ছে হচ্ছে মূলত প্রথমে কোনো ইলেকট্রিক লস থাকবে না। নাম্বার টু কথা হচ্ছে এইটা হচ্ছে কোনো রেজিস্ট্যান্স বা রেজিস্টার থাকবে না। আর তিন নাম্বার কথা হচ্ছে কি এইটার একটা কোনো মানে এটার কোনো ম্যাগনেটিক লিকেজও থাকবে না। তো এই তিনটা কথা আমি এভাবে লিখতে পারি। প্রথমে অ্যান আইডিয়াল ট্রান্সফরমিটার ইজ এ ট্রান্সফরমিটার দ্যাট হ্যাড নো ইলেকট্রিক্যাল লস, তার মানে এটার কোনো ইলেকট্রিক পরিবর্তন হবে না, নো রেজিস্ট্যান্স, আর দেয়ার ইজ নো ম্যাগনেটিক লিকেজ, এটার কোনো ম্যাগনেটিক লিকেজও থাকবে না। তো যখন এই ম্যাগনেটিক লিকেজটা থাকবে না তখন আমি বলতেই পারি যে প্রাইমারি কয়েল ইজ ইকুয়াল টু সেকেন্ডারি কয়েল। তার মানে সে যে চলে যাবে সে ওখানে তো প্রথমটা একটা ট্রান্সফরমিটারের কাজের ক্ষেত্রে প্রথমে তো সে একটা বাধা পাচ্ছিল, কিন্তু এখন যখন আইডিয়াল ট্রান্সফরমিটার হয়ে যাবে তখন আমি বলতে পারি যদি প্রথমটার ক্ষেত্রে যদি E1 ধরি ট্রান্সফরমিটার আর সেকেন্ডটার ক্ষেত্রে যদি E2 ধরি, তাই না? তাহলে দুইটা ট্রান্সফরমিটারের জন্য আমাদের যে ভোল্টেজগুলো উৎপন্ন হবে ইনডিউসড ভোল্টেজ V1 আর V2 সেই দুইটা সমান হবে। তাহলে এক কথা আমি বলতে পারি কি যে এইটার যে প্রাইমারি আর সেকেন্ডারি কয়েলটা মানে ইনপুট এবং আউটপুট বলতে গেলে এটা দুইটা সমান হবে এক কথায়, তাই না? তো আমি ওটাই বলতে পারি অ্যাট ম্যাগনেটিক ফ্লাক্স ফ্রম দি প্রাইমারি কয়েল গোস টু দি সেকেন্ডারি কয়েল। তাহলে কি হবে, ডাইরেক্ট চলে যাবে, এখানে কোনো আমাদের লিকেজ হবে না, কোনো রেজিস্টার নাই এবং ইলেকট্রিক্যাল লসও হবে না। যে কারেন্ট আমি এদিক দিয়ে প্রবাহিত করবো সেম কারেন্টটাই আমার এদিক দিয়ে বের হবে। তাহলে আমি এখানে দেখেন যেহেতু এখানে কোনো লস হবে না তাহলে আমি এখানে বলতে পারি ইনপুট পাওয়ার ইজ ইকাল টু আউটপুট পাওয়ার। ভোল্টেজ চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য টার্নস রেশিও। যখন এই যে এগুলো কি এক একটা টার্নস না, এই যে টার্ন এক একটা টার্ন এগুলো, তো এগুলো ভোল্টেজগুলো চেঞ্জ হবে কখন, যখন একটা এটার যখন টার্ন যে রেশিওটা থাকবে সেই রেশিও অনুযায়ী এটা চেঞ্জ হবে। নাম্বার 3 হচ্ছে যে প্রাইমারি কারেন্টস অনলি ক্রিয়েটস দি ম্যাগনেটিক ফ্লাক্স ইন দি কোর। তার মানে যে প্রাইমারি যে কারেন্টটা হবে সেটা কি করবে, ম্যাগনেটিক ফ্লাক্স ওই কোরের মধ্যে দিয়ে যাবে। এবং আমি আরও একটা মেইন কথা যেটা দেওয়াই লাগবে, ইট ইজ কল্ড আইডিয়াল বিকজ ইট ওয়ার্কস উইথ 100% ইফিসিয়েন্সির কথা মনে আছে। ইফিসিয়েন্সি মানে কি, যে এটার যে কাজ করার যে হারটা থাকবে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, আমরা এটা ট্রিপলিতে পড়ছিলাম, তো তখন আমরা ওই যে এরকম একটা লিখছিলাম। তো এখানে এই দুইটা চিত্র যদি দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে ভালো হবে, তাই না? আচ্ছা, এবার চলে গেল আইডিয়াল মানে এগুলো হচ্ছে আমি এইভাবে করে মনে রাখলে কথাগুলো তখন আমার এত বড় কোশ্চিনও আবার ইজিভাবে সেই জিনিসটা মনে রাখবে বা বলা যাবে। আমি জানি আমি আজ কত ভালো করে বুঝাতে পারতেছি না, তারপরও আমি চেষ্টা করতেছি, কারণ এখানে তেমন কিছু বোঝার নাই, যতটুক বোঝাচ্ছিল ততটুকু আমি কথার মাধ্যমে বুঝাই দিলাম, জানি এভাবে মনে রাখা যায়। এখন আসি বোঝার টপিকে, ইএমএফ ইকুয়েশন অফ এ ট্রান্সফরমিটার। মনে রাখবা এটা কিন্তু আইডিয়াল ট্রান্সফরমিটারের জন্যই হচ্ছে। তাহলে আইডিয়াল ট্রান্সফরমার যখন হবে তখন আমি একটা ট্রান্সফরমারকে যদি আঁকি, ট্রান্সফরমার কয়টা কয়েল দিয়ে কাজ হয়, দুইটা কয়েল। এই জন্য আমার এখানে একটা কয়েল, এখানে আমার আর একটা কয়েল, এভাবে চিত্রটা আঁকালাম। এই কয়েলের জন্য আমি এখানে E1 ধরছি, এটা E2 ধরছি। তো এই কয়েলের মধ্য দিয়ে তো অবশ্যই কারেন্ট প্রবাহিত হবে, তাই না? তো কারেন্টটা এদিক দিয়ে যাবে, সেমভাবে এদিক দিয়ে করে করে আবার এদিক দিয়ে এইভাবে করেই তো যাবে। তারপরে সেমভাবে এটা যদি এরকম হয় তাহলে এটার মধ্যে দিয়ে কি হবে, কারেন্ট যাবে। এখানে একটা ভুল ডাইরেকশন হয়ে গেছে, এটা ঠিক করে নিই, এদিক দিয়ে কারেন্ট যাবে। তাহলে এটা E1 আর E2, তো এটার মধ্যে তো কি বলে, এটা হচ্ছে ফাই দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এটার জন্য কি হয় N1 আর এটা হচ্ছে N2। N1 আর N2 কি জিনিস, N1 আর N2 হচ্ছে এটা মানে নাম্বার অফ কি বলে ওটাকে, টার্ন, তাই তো, নাম্বার অফ টার্নস। হ্যাঁ, ফাইনাল ফ্লাক্স তো নাম্বার অফ টার্নস মানে টার্ন এর সংখ্যাগুলো, এটা হচ্ছে N1 আর এটা N2 আমি দিয়ে দিলাম। তো মনে রাখতে হবে যে E1 সমান সমান V1, সেমভাবে E2 সমান সমান V2 হবে। আবার V1 আর I1 মানে আমি জানি V1 আর I1 মানে এটা তো একটা নির্দিষ্ট পাওয়ারের মধ্যে দিয়ে যাবে, তাই না? তো আমি গত হিসেবে বললাম যে ইনপুট পাওয়ার ইজ ইকাল টু আউটপুট পাওয়ার, গত পেজেই লেখা আছে। তাহলে পাওয়ার P ইজ ইকাল টু VI না, মানে ভোল্টেজ ইন্টু কারেন্ট। তো এই জন্য এখানে V1 I1, এখানে V2 I2। তাহলে এক ক্ষেত্রে বলতে পারি V1 ডিভাইডেড বাই V2 ইজ ইকাল টু I2 ডিভাইডেড বাই I1। এই জিনিসটাকে মনে রাখলাম। এখন আসি যে পাশে একটা চিত্র আঁকা আছে, চিত্রটা আঁকানো লাগবে। এটা হচ্ছে টাইমের সাথে আমি টাইমের সাপেক্ষে দিয়েছি, তাই না? তো টাইমের সাপেক্ষে এটা কিভাবে কাজ করবে, ট্রান্সফরমারটা একটা সাইন ওয়েভ আকারে কাজ করবে। এবং সাইন ওয়েভ আকারে কাজ করাতে আমরা মনে আছে যে এই জিনিসটা আমরা পড়ছিলাম ট্রিপলিতে, ম্যাক্সিমাম
অ্যাম্প্লিটিউড নামে একটা বিষয় পড়ছিলাম, মানে সর্বোচ্চ বিস্তার। তো এখানকার সর্বোচ্চ বিস্তারটা, এটা যেহেতু ফ্লাক্সের ক্ষেত্রে বলতেছি, তাহলে এটা সর্বোচ্চ ফ্লাক্স বলতে পারি আমরা। এটাকে আমরা ফাই মানে ফাই ম্যাক্সিমাম বা ফাই দ্বারা প্রকাশ করতে পারি। তো এটা আমরা টাইমের সাথে ফাই দ্বারা প্রকাশ করলাম। এখন আমি এটা কিসের সাথে করছি? টাইমের সাথে করতেছি। তার মানে এই জিরোর সাথে এটাকে আমি এখানে π/2 লিখতে পারি আর এখানে পাই লিখতে পারি, তাই না? এখান থেকে এটা তো একটা π/2, সেমভাবে এটা একটা সাইকেল পূরণ করলে এটা পাই হয়। কিন্তু এটা কার সাপেক্ষে নিচ্ছে? টি এর সাপেক্ষে। তাহলে এটা আমরা t/2 বলতে পারি, আর সেমভাবে এটা টি বলতে পারি। তো এই জিনিসটাই বলছে। আমি কি চাচ্ছি টোটালটা? না, আমি চাচ্ছি এইটুক অংশ, মানে আমার প্রমাণ অনুযায়ী আমি চাচ্ছি এইটুক অংশ চাচ্ছি, পুরাটা চাচ্ছি না। আমি যখন বলবো আমাকে এইটুক অংশ চাইতে হবে, তখন আমি সেই ক্ষেত্রে কী করব? এইটুক অংশ যখন আমি চাইবো, তখন আমি যে এরকম চিত্র আঁকাই দিয়েছি, যে এভাবে করে আঁকানোর পর এইটুক হচ্ছে ম্যাক্সিমাম ফাই আমি চাচ্ছি এইটুক অংশ। এই জন্য আমি যদি বলি এই পর্যন্ত ছিল কত? টি। তাহলে এটার যখন আমি অর্ধেক করব, তাহলে আমি t/2, সরি এইটুক ছিল কত? t/2, আর এটা কত ছিল? টি। যেমনভাবে এটা π/2 ছিল, এটা হচ্ছে পাই ছিল, তো সেমনভাবে t/2। তো এটারও যখন অর্ধেক করব, তাহলে এখানে এটারও যখন অর্ধেক করব, π/2 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ কল π/4। সামনে t/2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু t/4, মানে এইটুকু অংশ হচ্ছে t/4। আচ্ছা, যখন আমি এইটার পরিবর্তন চাইবো, তখন এইটা কি? ম্যাক্সিমাম আর এটা মিনিমাম না? তো এটা কত ছিল? 0। তাহলে আমাদের যখন পরিবর্তন চাইবো, তখন φm - 0 দিব। সেমভাবে সময়ের পরিবর্তন যখন যাবে, t/4 - 0 দিব। এখন আসি বিষয়টা কি। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে কি? আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু। তো ফর্ম ফ্যাক্টরের একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 1.11। এই জিনিসটা মনে রাখা লাগবে। তো যখন আমাকে এই ইএমএফ ইকুয়েশনটা যদি পরীক্ষার হলে আসে যে আমাকে এই জিনিসটা ব্যাখ্যা করে দেখাও, তখন আমাকে এই জিনিসটা লেখা লাগবে যে ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু। অ্যান্ড ফর্ম ফ্যাক্টর আমি চাই কোনটা? আমি চাই হচ্ছে আরএমএস ভ্যালু। তো আরএমএস ভ্যালু যদি আমি নেই, তাহলে ফর্ম ফ্যাক্টর ইন্টু অ্যাভারেজ ভ্যালু। তো এখানে আমি বলে দিলাম আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু ফর্ম ফ্যাক্টর কত? 1.11 ইন্টু অ্যাভারেজ ভ্যালু। আমি কোনাকুনি গুণ করে দিলাম। অ্যান্ড দুইটা টার্ম মনে রাখতে হবে। ডিসি পাওয়ার মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভিআই, এটা মনে রাখতে হবে। পাওয়ার মানে কি? পি ইজ ইকুয়াল টু ভিআই। আমরা ছোটোবেলা থেকে একটা সূত্র পড়েছি যে ভোল্টেজের সাথে কারেন্ট গুণ করলে পাওয়ার হয়, কিন্তু এটা হচ্ছে ডিসির ক্ষেত্রে পড়ে আসছি আমরা কি তখন এসি পড়ছিলাম না? কিন্তু এই যে এসি আমরা পড়ছিলাম পাওয়ার ফ্যাক্টর নামে একটা বিষয়, ট্রিপলিতে পড়ছিলাম এবার। তো ওইখানেই এসি পাওয়ার নামে একটা পাওয়ার আছে, যে পাওয়ারকে আমরা ভিআই এর সাথে কস থিটা গুণ করতে হয়। কস থিটাটা গুণ করতে হয় কেন? এটা করতে হয় কারণ এটা হচ্ছে এসি পাওয়ারের ক্ষেত্রে। আর এটা মূলত করতে হয় যে এইটার যে পাওয়ারটার এসির ক্ষেত্রে যে কাজ করার হারটা থাকে, সেটাই মানে কোনো কিছু করার হারকেই তো ক্ষমতা বলে, তাই না? তো এসির ক্ষেত্রে কাজ করার হার একটা, মানে কিসের জন্য কস থিটাতে হয়? কারণ এটা এসি ভোল্টেজটা কখনোই ডিসির ক্ষেত্রে তো সিম্পল থাকে, টাইমের সাথে তো একটা সিম্পল থাকে, কিন্তু এসির ক্ষেত্রে সেই জিনিসটা কি সিম্পল থাকে না, সেটা একটা সাইন ওয়েভ আকারে যায়। তাহলে এখানে একটা মানে এখানে মূলত কি হয়, এখানে একটা মানে অ্যাঙ্গেল তৈরি হয়। তো অ্যাঙ্গেল অনুযায়ী এখানে কস থিটা, তো এখানে ওটা কস থিটা আমি এখানে দিলাম কারণ এটা অ্যাঙ্গেল, আর এর সূত্র অনুযায়ী কস থিটা আকারে ব্যাখ্যা করা হয়। তো এই জন্য এটা এসি পাওয়ারের ক্ষেত্রে ভিআই কস থিটাটা গুণ করতে হয়। তো এটাকে আবার কি বলা হয়? পাওয়ার ফ্যাক্টর বলা হয়। তো আমার কি এত কিছু বোঝা লাগবে? বোঝার দরকার নেই, আমার খালি মনে রাখা লাগবে যে ডিসি পাওয়ার ইজিক্যাল টু V1I1 ধরলাম, আর হচ্ছে এসি পাওয়ার হচ্ছে ভিআই কস থিটা। কিন্তু এটা আমার দরকার নাই, পরে আসি এটা কেন দরকার নাই। এখন আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, অ্যাভারেজ ইএমএফ পার টাইম ইজ ইকাল টু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। একটু আগে আমরা পড়ছিলাম যে ইনডিউসড ইএমএফ ইজ ইকাল টু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। এখন আমাদের অ্যাভারেজ ইএমএফ পার টাইমটাও কিন্তু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, মানে তাই তো হচ্ছে মানে ফ্লাক্সের সাথে যে আমার কাজ করার হারটা থাকছে সেটাই হচ্ছে। টেনশন নাই, আমার খালি দুইটা মানে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মতোই লাগবে। তো আমি বলি, তো এখানে আমরা হচ্ছে কি বের করতে চাই? অ্যাভারেজ ভ্যালুটা আগে বের করতে চাই। কেন অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই? কারণ অ্যাভারেজ ভ্যালুটা যদি আমি না বের করি, তাহলে কিন্তু আমি আরএমএস ভ্যালুটা পাবো না। তাই সবার আগে অ্যাভারেজ ভ্যালুটাই আগে বের করা লাগবে। তো ঠিক আছে, আমি অ্যাভারেজ ভ্যালুটা আমি বের করে দিচ্ছি। অ্যাভারেজ ভ্যালু সময় অ্যাভারেজ ইএমএফ পার টাইমগুলো কি হচ্ছে? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। হ্যাঁ, তো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স সমান সমান আমরা কি বলতে পারি? চেঞ্জ অফ ফ্লাক্স ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম। মানে সময়ের পরিবর্তন, সময়ের সাথে যে হার, মানে যে চেঞ্জ অফ ফ্লাক্স, সেটাই তো হবে, তাই না? একটু আগে আমরা এটাই জানলাম যে হার মানে কি, সময়ের সাথে সে কত পরিবর্তন দেখাবে সেটাই। তো একটু আগে দেখালাম যে চেঞ্জ অফ ফ্লাক্স মানে কি। চেঞ্জ অফ ফ্লাক্স মানে জানি আমরা ফাইনাল ফ্লাক্স মাইনাস ইনিশিয়াল ফ্লাক্স, এবং চেঞ্জ অফ টাইম মানে কি? ফাইনাল টাইম ডিভাইডেড বাই ইনিশিয়াল টাইম। তো এখানে দেখো যে ফাইনালটা কোনটা ছিল? ফাই এমটা না?
ফাই এম থেকে মানে শেষ থেকে আদি বিয়োগ মানে এটা হচ্ছে ইনিশিয়াল, ফাইনাল থেকে ইনিশিয়াল করলে তাহলে ফাই এম মাইনাস জিরো। সেমভাবে এটা হচ্ছে ফাইনাল টাইম ছিল, আমি এখান থেকে মানে এটা এই পর্যন্ত কত T/4 না, তাহলে T/4 মাইনাস ইনিশিয়াল কত জিরো। তো এখানে ওই জন্য ওখানে দিলাম যে ফাই এম মাইনাস জিরো T/4 মাইনাস জিরো। এখন আমাদের ফাই এমটা দিলাম, আর হচ্ছে এই মাইনাস জিরো করলে তো ফাই এমই থাকে, আর T/4 মানে জিরো T/4। এখন আমার এদিকে তাকানোর দরকার নেই, এখন আমার দিকে খেয়াল করো। আমরা জানি কম্পাঙ্ক সমান সমান 1/t, মানে এফ সমান সমান 1/t। আর তাহলে আমরা বলতে পারি টি ইজ ইকাল টু 1/f। তাহলে এখন দেখো আমাদের এখানে কি আছে, টি আছে না, এখানে আছে কি T/4। তাহলে অবশ্যই আমাদের এখানেও T/4 মানে কি, তাহলে উভয় পক্ষে 1/4 যদি গুণ করি তাহলে এপারে 1/4ই গুণ হবে, তাহলে এখানেও 1/f হয়, তাই না? তাহলে এখানে তাহলে মূলত কি থাকে, T/4 ইজ ইকাল টু বলতে পারি আমরা 1/4f। দেখো আমি মূলত কি বলছিলাম, T ইজ ইকাল টু 1/f এটা, হ্যাঁ। এখন উভয় পক্ষে আমি 1/4 দ্বারা গুণ করলাম, তাহলে তো এরকম হয়, তাই না? তাহলে T/4ই থেকে যাচ্ছে এই পারে, আর এটা 1/4f হয়ে যাচ্ছে, এই জন্য এখানে T/4 ইজ ইকাল টু 1/4f। তাহলে আমি T/4 এর জায়গায় কি বসাই দেবো, 1/4f। যেহেতু এটা নির্দিষ্ট নিচে গুণ আকার আছে, তাই এটা উপরে চলে যাবে, তাহলে আমরা বলতে পারি 4f ফাই এম। তো এফটা এখানে কি ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা ফাইনালি আমাদের যে এখানে আমরা করে রাখছিলাম যে RMS ভ্যালু ইজ ইকাল টু 1.11 ইন্টু অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। অ্যাভারেজ ভ্যালুটা কত, অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে 4f ফাই এম। তাহলে আমরা এটা বসাই দেবো ওই সূত্রে, অ্যাভারেজ ভ্যালু ফর ইএম এর পার্ট টার্ন 1.11 ইন্টু অ্যাভারেজ ভ্যালুটা ছিল, এটা হচ্ছে RMS ভ্যালু ছিল, তো অ্যাভারেজ ভ্যালুটা কি ওই এটা 4f ফাই এম যেটা পেলাম 4.445 এটা হচ্ছে আমার ফাইনালি অ্যান্সার, মানে এটা সূত্র এক কথায়। প্রত্যেকটা টার্নে আমার RMS ভ্যালুটা হচ্ছে 4.44f5। এখন আমাদের RMS ভ্যালু অফ EMF প্রাইমারির ক্ষেত্রে যদি E1 ধরি, তাহলে এখানে এই কী হয়, E1 এর জন্য হয় N1 মানে গুণ করে দিতে হয়। সেমভাবে সেকেন্ডারি E2 যদি ধরি, E2 এর জন্য N2 আমি গুণ করে দিলাম। এখন আমি যদি E1/E2 করি, তাহলে হচ্ছে এখানে 4.445 সেমভাবে 4.44f5 N1/N2 এটা কেটে গেল, তাহলে ফাইনালি বলতে পারি E1/E2 ইজ ইকাল টু N1/N2। আবার E1/E2 সমান সমান আমরা মনে আছে এখানে পেয়েছিলাম V1 V2, আর তাহলে আমরা এখানে বলতে পারি কি E1/E2 সমান সমান E1 এর জন্য পাইছিলাম V1, E2 এর জন্য পাইছিলাম V2। সেমভাবে পাইছিলাম V1 V2 সমান সমান I2/I1। কে কোথায়, এই যে V1 V2 I2/I1। তো এটাই ছিল আমার ফাইনাল ইকুয়েশন। তো এটাই আমার লাস্টে প্রমাণ করে লাইনটা দেখাতে হবে, এখান থেকে আমাদের ম্যাথের সূত্রগুলো আসে। ম্যাথামেটিক্যাল টপিক বাদ দিলে ফাইনাল একটা টপিক এসে, সেটা ছোট্ট একটা টপিক, সেটা এনার্জি স্টোরড ইন এ ম্যাগনেটিক ফিল্ড। আমার এখান থেকে 5 নাম্বার ম্যাথ আছে, যেটা 5 নাম্বার ম্যাথে আমাদেরকে সেলফ ইন্ডাকটেন্স বার করতে বলবে। তো এখানে সেলফ ইনডিউসড বলছে, বা ইনডিউস থেকে ইন্ডাকটেন্স কথাটা আসে, আর ইন্ডাকটেন্স হয় অবশ্যই এসির ক্ষেত্রে। তো আমরা বলতে পারি যে এখানে সেলফ ইন্ডাকটেন্সটা কীভাবে কাজ করে। তো এইভাবে একটা চিত্রকে দিতে হবে, ওভারব্রিজ, তো এটাকে ওভারব্রিজ বলা হচ্ছে। এখানে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ হবে, তো এখানে যে হাইস্ট যে ম্যাক্সিমাম যে তার একটা ভ্যালু থাকবে, বা ম্যাক্সিমাম যে বিস্তারে সে যে পরিমাণ হচ্ছে আমাদের ডিস্টেন্স অনুযায়ী যে পরিমাণ শক্তি তার খরচ হবে, সেটাই হচ্ছে আমাদের, বা সেই পরিমাণ কাজ করবে সেটাই হচ্ছে তার এনার্জি। যেহেতু শক্তির মানই তো বের করতে বলছে, তাই না? তো এনার্জি স্টোর ইন এ ম্যাগনেটিক ফিল্ড, আমাকে যে পরিমাণ শক্তি খরচ হবে তো সেটা আমরা ওখানে বের করবো। তো মনে রাখবা, এনার্জি থেকে কিন্তু ভোল্টেজ তৈরি হয়, মানে শক্তি থেকে কিন্তু ভোল্টেজ আসে, মানে ভোল্টেজ কি শক্তি ছাড়া কখনো হবে না, এবং এটাকে ই দ্বারা আমি লিখতে পারি। এখানে ধরছি সেই সমান 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 ই, ভোল্টেজকে আমরা এখানে ই দ্বারা প্রকাশ করছি, হ্যাঁ, ভোল্টেজকে আমরা এখানে কী দ্বারা প্রকাশ করছি, ই দ্বারা প্রকাশ করছি। মনে রাখবো পাওয়ার ইজ ইকাল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। কীভাবে এটা এভাবে আমি জীবনে মনে রাখি না, আমি মনে রাখি পি ইজ ইকাল টু ভিআই। দেখো পাওয়ার ইজ ইকাল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে আবার আমরা আরও একটা জিনিস জানি, ডাব্লু ইজ ইকাল টু পিটি, এটা সূত্রটা আমরা ছোটোবেলা থেকে পড়ছি, মানে কি ওয়ার্ক ইজ ইকাল টু পাওয়ার ইন্টু টাইম, এটাই এখানে আমি বড় করে লেখা হয়েছে। তাহলে আমি এখানে বের করতে চাই ডাব্লু মানে টোটাল ওয়ার্ক। তো টোটাল ওয়ার্কটা বের করার আগে আমাকে কোনো একটা নির্দিষ্ট, দেখো তো আমি এখান থেকে ডাইরেক্ট টোটাল ওয়ার্ক বের করতে পারবো, হ্যাঁ পারতাম যদি এরকম হইতো, কিন্তু এই জিনিসটা হয়ে গেছে কি একটা হচ্ছে কার্ভের মাধ্যমে হয়ে গেছে। তাহলে আমি এখানে ডাইরেক্ট বের করতে পারবো না, তাহলে আমি এখানে কি ডিডাব্লিউ মানে একটা নির্দিষ্ট পয়েন্ট মানে করতে নিতে পারবো।
তো একটা কয়েল খেয়াল করো, একটা কয়েল যদি আমি এরকম করে মানে ঘুরাই তাহলে কি হবে যে এই কয়েলটাতে এটা তো ইনিশিয়াল কারেন্টের পয়েন্ট 0, মানে এখান থেকে কারেন্ট শুরু হবে। তো শুরু হয়ে একটা নির্দিষ্ট কারেন্ট আই এর মান সেটা কী হবে এখানে 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 করে ফ্লো করে এদিক দিয়ে বের হয়ে যাবে কারেন্টটা, তাই না? আর যখন এই দুইটা একসাথে জোড়া লাগাই দেবো তাহলে কারেন্টটা কী হবে বারবার এদিক দিয়ে ঘুরে এরকম করে ফ্লো করতে থাকবে, মানে কারেন্টটা এভাবে ফ্লো করতে থাকবে। তো এই কারেন্টের মান আই। তো মনে রাখবা যে এই আইটাকে আমি ধরলাম ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু ফর কারেন্ট অ্যাট অ্যানি ইনস্ট্যান্ট, মানে যে কোনো একটা ইনস্ট্যান্টে আমি কারেন্টের ভ্যালুকে ছোটো হাতের আই দিয়ে প্রকাশ করলাম। আর ছোটো হাতে ইটাকে বললাম আমি ইনডিউসড ভোল্টেজ অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। মনে রাখবা সেলফ ইন্ডাকটেন্স, এখানে একটা কথা মুছে গেছে, সেটা হচ্ছে কি সেলফ ইন্ডাকটেন্স বা সেলফ ইনডিউস সমান সমান এল ইন্টু ডিআইডিটি। এটা হচ্ছে মানে আমার মানে এটা অনুযায়ী মানে এই সেলফ ইনডিউসড ভোল্টেজ ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআইডিটি, এটা হচ্ছে আমার জানতে হবে, ঠিক আছে? এখন সেলফ ইনডিউসড ভোল্টেজ ইজ ইকুয়াল টু এল ডিআইডিটি, এলটা হচ্ছে আমাদের সেলফ ইন্ডাকটেন্স, পরে আসছে 5 নম্বর ম্যাথে। তো এখন দেখি আমরা ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু ইআইডিটি। এই ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু ইআইডিটি কোত্থেকে আসলো? ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে কি বলো তো? পাওয়ার ইন্টু টাইম। পাওয়ার মানে কি? এই যে একটু আগে জানলাম আমি, পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে ভিআই। পাওয়ার মানে কি? পাওয়ার ইন্টু টাইম না, পিটি। পি ইজ ইকুয়াল টু কি? ভিআইটি। তাহলে এখানে ভি ভোল্টেজটাকে ইন্ডিউস ভোল্টেজকে আমরা কী লিখছি? ই লিখছি। আর এখানে যে আইটাকে আমরা ছোটো হাতের আই ধরছি এবং এই টি ধরছি। টি কি টি ধরবো না? এটা ডাব্লুটাকে আমরা কী করবো? ছোটো হাতের ডি ডাব্লু ধরবো, আর এটা যেহেতু নির্দিষ্ট টাইম তাই জন্য ডিটি ধরবো। তো ওখান থেকে আসলো ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইআইডিটি। এখন এই ই সমান সমান আমরা কী পেলাম? এল ডিআইডিটি। তো এল এই এর বদলে আমরা এল ডিআইডিটি বসাই দিলাম, আর এখানে যা ছিল আইডিটি থাকলো। এখন দেখো ডিটি কেটে গেলো, থাকলো কি? এল আইডিআই। এখন আমি টোটাল ওয়ার্কটা বের করতে চাই, মানে সম্পূর্ণ ওয়ার্ক, সেটাকে আমি ইন্টিগ্রেশন করে বের করতে পারি। ইন্টিগ্রেশনটা কীভাবে হবে? একটু আগে দেখছিলেন যে আমি একটা কয়েলের মধ্যে দিয়ে কীভাবে যাবো, 0 থেকে আই অবধি পর্যন্ত যাবো। তো লিমিটটা 0 থেকে আয়ের মধ্যে থাকবে এল আইডিআই। তাহলে আমি এখানে যেহেতু ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি, তাহলে দেখো আমি এখানে যদি এটাকে হাইস্ট ডাব্লু ধরি আর এটা যদি 0 পয়েন্ট ধরি তাহলে ডাব্লু মাইনাস 0 হয়। তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল সেমভাবে এখানে আমি যেহেতু এলটা কনস্ট্যান্ট, এলটাকে বাইরে নিয়ে আসলাম, দিয়ে আইডিআই যেহেতু আই এর সাপেক্ষে আইকে করা যায়, তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন করে ফাইনালি আমি পাই কি? ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। এটাই হচ্ছে এনার্জি স্টোর। ফাইনাল ইকুয়েশনটা কি? যে স্টোর এনার্জি ই সমান সমান ডাব্লু সমান সমান হাফ এল আই স্কোয়ার, এটা মনে রাখতে হবে। তো এবার আসে কয়েকটা ম্যাথামেটিক্যাল প্রবলেম, 3 মিনিটে শেষ করে দিচ্ছি। এই ম্যাথামেটিক্যাল প্রবলেম একবারই ইজি। এই ম্যাথামেটিক্যাল প্রবলেম অনুযায়ী ফাইনাল ফ্লাক্স থেকে মানে এটা রেসিডুয়াল ফ্লাক্স থেকে ইনিশিয়াল ফ্লাক্স যদি আমি বিয়োগ করি, তো মানে এটা হচ্ছে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি পরে বুঝাই দেবনি, কিন্তু আমি বলে রাখি, আমি মানে আমরা অ্যান্সার শিট অনুযায়ী মানে সূত্র অনুযায়ী এখানে মাইনাস মানে পিডিএফে মাইনাস দেওয়া ছিল না, এন ডিকিউ বাই ডিটি, ওটা করলে হবে, অ্যান্সার প্লাসে আসলেই হলো। কিন্তু এখান থেকে যদি আমি যেটা টোটাল আসল নিয়ম, এটা হচ্ছে ডি ফাই টু মাইনাস ডি ফাই ওয়ান, মানে ফাই টু মাইনাস ফাই ওয়ান করলে এখানে মাইনাস চলে আসে মূলত, মানে এখানে তার সামনে একটা মাইনাসে কেটে যায়, ফাইনালে এটা আছে। তো এটা হচ্ছে এমনি পারবা, এটা বুঝে নিও একটু, আর না পারলে আমি আছি পরে বোঝানোর জন্য। সেমভাবে 2 নম্বর প্রশ্নে আমাদের আহামরি এখানে তেমন কিছুই নাই। 2 নম্বর প্রশ্নে খালি একটু ভয় ধরাই দিয়েছিল, এই যে এইখানে রেসিডেন্স প্লেস এই 1 মিটার, আর এখানে বলেছে কত 0.2। তাহলে আমি ডি ফাইটা বের করতে পারি ফাইনাল মাইনাস আদি, তাহলে এখানেও সেমভাবে 0.2 মাইনাস 1 হতো, কিন্তু এখানে সূত্র অনুযায়ী 1 মাইনাস 0.2 পিডিএফে করছে, তো ওটা প্যারা নাই। এখানে দেখো এই মিলি ওই ডাব্লিউবিতে আছে, তো আমি ওটাকে মিলি থেকে করতে চাইলে এখানে কি করব 10⁻³ দ্বারা গুণ করে দেবো। সেমভাবে এখানে 1/10th সেকেন্ড বলা হয়েছিল, তো এখানে 1/10 মানে কি 0.1 সেকেন্ড। তো এই জিনিসটা ভয় পাই যাইতা, এই জন্য এই জিনিসটা ঠিক করে নেওয়া। টানের মান দেওয়া আছে কত? 100। শুধু তাই কি বের করতে বলছে? না, বের করতে বলেনি। ইনডিউসড ইএমএফ বের করে নিলাম। এবার বলছে টোটাল সার্কিট রেজিস্ট্যান্সের মান কত হবে। আগে দেখো তো 100 দেওয়া আছে, পরে আবার দেওয়া আছে 400, তাহলে টোটাল সার্কিট রেজিস্ট্যান্সের মান হবে 100 + 400 = 5। আর কারেন্ট ইনডিউস কত হবে এটা আমাকে বের করতে বলছে, সেটা হচ্ছে কি ভি ডিভাইডেড বাই আই, বা হচ্ছে এখানে ভিকে আমরা কি লিখি ই ছোট হাতের ই ডিভাইডেড বাই ছোট হাতের আই, ও ভি ডিভাইডেড বাই আর ছোট এর বড় হাতের আর, মানে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তো এখানে ভি ইনডিউস ভোল্টেজকে আমরা ই লিখি, তাহলে এইভাবে করে এটা বের করে নিলাম। সেমভাবে 3 নম্বর প্রশ্নে আমার একটা বোঝার বিষয় আছে, মনে রাখবা বি ম্যাক্স ইজ ইকুয়াল টু 5m ডিভাইডেড বাই এ।
বি ম্যাক্স মানে কি, এটা হচ্ছে আমাদের কি বলছে এখানে, এখানে হচ্ছে দেখো এখানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ইজ W.1.2 WB বাই মিটার স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের বি ম্যাক্স বা ফাই ম্যাক্সও বলতে, মানে এটা ফাই ম্যাক্স না লেগে এটাকে বি ম্যাক্স দিছে। আর এখানে ওই ফাই এম যেহেতু আগে থেকে আছে তাই এটাকে বি ম্যাক্স দিয়েছে ডিভাইডেড বাই এ। তাহলে ফাই এম সমান সমান আমরা বলতে পারি বি ম্যাক্স ইন্টু এ। তো এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, এবার আসি যে এই সূত্র অনুযায়ী যে E1 ইজ ইকাল টু N1 মানে নাম্বার অফ টার্ন ইন্টু ইএমএফ ইন্ডিউসড পার টার্নস। তো ইএমএফ ইন্ডিউসড পার টার্ন সমান সমানই কিন্তু মূলত আমাদের কি এটার মান দেওয়া আছে 8 ভোল্ট। দেখো ইএমএফ পার টার্নস, দেখো তো ইএমএফ পার টার্নস না, পার টার্নস মানে কি একটার সাথে আর একটা ভাগ আকারে থাকে। তো ওইটার মান ডাইরেক্ট বলে দেওয়া আছে এখানে 8। এই জন্য সমীকরণ ডাইরেক্ট আমি এটাও লিখতে পারি। এই যে পরে দেখো আমি এটা লিখছি E1 ইজ ইকুয়াল টু 8 ইন্টু N1। তো এইখান থেকে আসলো এই টোটালটার মান হচ্ছে 8। তো এখানে হচ্ছে এভাবে করা হয়েছে। 4 নম্বর ম্যাথও সূত্র দিয়ে করা যাবে, যদি পরে প্রবলেম হয় তাহলে বইলো। ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে তাই আমি আনবো না। 5 নম্বর ম্যাথটা একটু ওই যে স্টোর এনার্জি লাস্টে যেটা বললাম সেলফ ইন্ডাকটেন্স ওখান থেকে আসছে। হ্যাঁ, তো এখানে বলছে আর কি যে মেইন কথা হচ্ছে কি এখানে যেগুলো যেগুলো মান দেওয়া আছে সেই অনুযায়ী ভি এর মান 230 ভোল্ট, আর এর মান 50, প্রশ্ন দেখে বুঝবা। নাম্বার অফ ট্রান্সের মান 960, এখানে ফাই এর মান দেওয়া আছে 0.005 WB। আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে সেলফ ইন্ডাকটেন্স এল। আমরা মনে আছে ই ইজ ইকুয়াল টু জানছিলাম এল ডিআইডিটি। তো এলটা ছিল আমাদের কি সেলফ ইন্ডাকটেন্স, আর আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড এনার্জি স্টোর করে সেই ই এর মানটা বের করতে বলছে। তো মনে রাখবা কারেন্ট, এই যে কারেন্ট যে গেল সেটা হচ্ছে কি ভি ডিভাইডেড বাই আর। তো কারেন্টের মানটা বের করে নিলাম। কেন বের করলাম, কারণ কারেন্টের মান যদি বের না করি তাহলে সেলফ ইন্ডাকটেন্সের মান আমরা বের করতে পারবো না। সেলফ ইন্ডাকটেন্সের আমাদের কোনো সূত্র দেয়নি, এই জন্য আমাদের এই সূত্রটা মুখস্থ রাখা লাগবে। এল ইজ ইকাল টু এন ফাই ডিভাইডেড বাই আই। তাহলে আমি এখান থেকে বের করতে পারি এল ইজ ইকাল টু এন এর মান কত আসে, মানে টার্নসের মান আসে 960 মানে টার্ন, আর হচ্ছে এখানে কত আই এর মান আমি একটাকে বের করলাম 4.6, আর ফাই এর মান দেখো এখানে দেওয়া আছে 0.005। ওখান থেকে আমি একটা বের করলাম, এটার মানে এটা হচ্ছে হেনরি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে এটার মান আসলো। এখন আমাদের স্টোর এনার্জিটা বের করতে হবে। স্টোর এনার্জির সূত্র আমরা পড়ছিলাম ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। দেখো ফার্স্টে কিন্তু আই বের করতে হয়েছে, তারপরে সেন এল এর মান বের করতে হয়েছে। দুইটা না বের করলে কিন্তু আবার এনার্জি স্টোরের মানটা আমরা বের করতে পারবো না। তো হাফ এল আই স্কোয়ার, এল এর মান পাইলাম, এর মান তো একটু আগে পাইছিলাম, দুইটা গুণ করে দিয়ে ফাইনালি বললাম চ্যাপ্টার শেষ। আল্লাহ হাফিজ।